বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই অবগত আছো, আজকে আমি একটি বিশেষ কাজে বের হয়েছিলাম। আজকে তোমাদের দোয়ায় আমি কোভিড-19 টিকাটি আজকে প্রথম ডোজ দিলাম। আমি ভেবেছিলাম যে তোমাদের সাথে আজকে ক্লাসটা হয়তো বা আমার পক্ষে নেওয়া সম্ভব হবে না, তবে যেহেতু আমি একটু সময় পেয়েছি, আবারও তোমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছি। আসলে শিক্ষার্থীরা, তোমরা তো জানো তোমাদের প্রতি সপ্তাহে সিটি এক্সাম হচ্ছে, তাই আমি তোমাদের বিষয়টিকে গুরুত্ব দিয়ে আজকের জন্য আবারও ক্লাসে সংযুক্ত হয়েছি। তো শিক্ষার্থীরা, আজকে আর খুব বেশি একটা খুব ডিপে যাব না। মোটামুটি আজকে আমি যে বিষয়টি আলোচনা করব তা তোমরা সবাই অবগত আছো যে আজকে আমি তোমাদেরকে যে অধ্যায়টি পড়াচ্ছিলাম পূর্বের ক্লাসে, সেটা হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়, অর্থাৎ উদ্ভিদ শারীরতত্ত্ব অর্থাৎ প্ল্যান্ট ফিজিওলজি হতে তোমাদের 3টি ক্লাস আমি পূর্বে নিয়েছি। তো শিক্ষার্থীরা, তারই ধারাবাহিকতায় আজকে আমি ক্লাসটি নেব, সেটি হচ্ছে সক্রিয় পরিশোষণ সম্পর্কে সামান্য ধারণা দিব এবং সক্রিয় পরিশোষণের বৈশিষ্ট্য এবং সক্রিয় পরিশোষণ ও নিষ্ক্রিয় পরিশোষণের মধ্যে তুলনামূলক আলোচনা করব। তারপরে যদি সময় পাই তাহলে আর কিছু আলোচনা করার জন্য আমি চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের ক্লাসটি হচ্ছে 2020-21 এবং 19-20 অর্থাৎ প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ উভয়ের জন্য আমি বলেছিলাম প্রতিটি ক্লাস প্রত্যেকটি গ্রুপে প্রত্যেক ইয়ারেই করবে, অর্থাৎ প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ সবসময় একত্রে ক্লাসগুলো করে যাবে। কারণ তোমরা সবাই অবগত আছো, সেকেন্ড ইয়ার যারা পরীক্ষার্থী তাদের প্রায় অধ্যায়গুলো আমার শেষ হয়ে গেছে, আর তোমাদের জন্য কিন্তু প্রতিটা অধ্যায়ই নতুন প্রথম বর্ষদের জন্য আমি যেটা বলছি। তো শিক্ষার্থীরা, এখন তোমরা আমাকে অবগত করো ক্লাসে যে লেখাটি সেটি দেখা যাচ্ছে কিনা আর আমার কথা শোনা যাচ্ছে কিনা। তো শিক্ষার্থীরা, আমাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকে আমি খুব সামান্য টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি তোমরা খুব দ্রুত বই খাতা কলম পেন্সিল নিয়ে রেডি হয়ে যাও। আর এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত হয়েছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সংযুক্ত হতে পারোনি তারা দ্রুত সংযুক্ত হয়ে যাও। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সক্রিয় পরিশোষণ সম্পর্কে ধারণা। তো শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি নিষ্ক্রিয় পরিশোষণ সম্পর্কে তোমাদেরকে আমি ব্যাখ্যা করেছিলাম, 4টি ধারণা ছিল, কিন্তু প্রথম দুটি নিষ্ক্রিয় পরিশোষণ সম্পর্কে বিজ্ঞানীদের 4টি ধারণার মধ্যে যে আমি দুটি আলোচনা করার শেষের দিকেই নেট সংযুক্ত বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমি আবার সংযোগ দিয়ে তোমাদের সাথে পরে দুটি আয়নের মতবাদটি নিষ্ক্রিয় আয়নের মতবাদটি ব্যাখ্যা করেছিলাম। তো আজকে আমি তারই ধারাবাহিকতায় সক্রিয় পরিশোষণ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে কাছে আমি জানতে চাচ্ছিলাম, আচ্ছা ঠিক আছে, এখন লেখা ক্লিয়ার আছে কি না? হ্যাঁ, তাহলে শিক্ষার্থীরা, সক্রিয় পরিশোষণ তোমাদের মোটামুটি জানা হয়ে গেছে, সেটা আমি জানি যে সক্রিয় পরিশোষণটা কি। উদ্ভিদ যে পরিশোষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কী করছে, মূলরোমের সাহায্যে খনিজ লবণ কীভাবে শোষণ করছে, তার খনিজ লবণ মানে জলজ মানে উদ্ভিদের যখন খনিজ লবণ পরিশোষণ করে, সেই পরিশোষণ প্রক্রিয়ায় যখন তার এনজাইমের প্রয়োজন হয়, তারপরে হচ্ছে তার হচ্ছে শক্তির প্রয়োজন হয় এবং একটি নির্দিষ্ট বাহকের প্রয়োজন হয়, সেই ধরনের পরিশোষণটাকে বলা হচ্ছে সক্রিয় পরিশোষণ। কিন্তু নিষ্ক্রিয় পরিশোষণে কিন্তু আমরা সেরকম কিছু দেখিনি। তো শিক্ষার্থীরা, তাহলে তোমরা অবশ্যই বলতে পারবে যে সক্রিয় পরিশোষণটা কী। তো সক্রিয় পরিশোষণটা কী শিক্ষার্থীরা? তাহলে তোমরা আশা করছি তোমরা সবাই জেনে গেছো যে সক্রিয় পরিশোষণটা কাকে বলে। তো শিক্ষার্থীরা, উদ্ভিদের লবণ শোষণ বিপাকীয় শক্তির সাহায্য হয় বলে এটাকে স্টিওয়ার্ট, হপকেন এবং কিছু টার্নার প্রমুখ বিজ্ঞানী অনেক মত প্রকাশ করে। তো শিক্ষার্থীরা, যে কিছু বিজ্ঞানীদের নাম আমাদের অবশ্যই জেনে রাখা উচিত।
বলে আমি মনে করছি। তোমরা তাদের নামগুলো লিখে রাখো। যেমন স্বকীয় পরিশোষণ সম্পর্কে, যে মাটিস্থ দ্রবণের নির্দিষ্ট আয়নের ঘনত্বের চেয়ে মূলরুমের কোষরসের বিদ্যমান যে আয়নের ঘনত্ব, সেই ঘনত্ব বেশি হওয়া সত্ত্বেও উদ্ভিদ কী করছে, মূলরুমে অনুপ্রবেশ করতে দেখা যায়। হ্যাঁ, তো লবণগুলো খনিজ আয়নগুলো মূলরুমে প্রবেশ করতে দেখা যায়। তাহলে এই ধরনের প্রবেশ করার কারণে তাদের শক্তির অপচয় হয়, একটা নির্দিষ্ট বাহকের প্রয়োজন হয়। তাছাড়া এই জন্য কিন্তু নির্দিষ্ট এনজাইমেরও প্রয়োজন হয়, সেই জন্য তাকে সক্রিয় পরিশোষণ বলে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এবার দেখো এই যে নিম্ন তাপমাত্রা, স্বল্প অক্সিজেন বা বিপাকের বাধাদানকারী পদার্থের উপস্থিতিতে বিপাকের হার হ্রাস পাওয়ার সাথে সাথে উদ্ভিদের লবণ শোষণ দ্রুত হ্রাস পায়। তাহলে তোমরা বুঝতে পেরেছো এর বৈশিষ্ট্যগুলো। তো আমি এখন তোমাদেরকে যেটা বলবো সেটা জেনে নাও, যে উদ্ভিদের লবণ উপস্থিতি বিপাকের লবণ শোষণ বিপাকের শক্তির সাহায্যে হয় বলে বিজ্ঞানী শিক্ষার্থীরা, বিজ্ঞানী স্টিওয়ার্ট এবং টার্নার, এই দুজন বিজ্ঞানী, প্রমুখ বিজ্ঞানী দুজন কী করলেন, বিজ্ঞানীগণ মত প্রকাশ করেছেন সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে। বিজ্ঞানী স্টিওয়ার্ট এবং টার্নার সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে একটু মতামত প্রকাশ করেছেন। তো শিক্ষার্থীরা, আমি আবারও বলছি বিষয়টি তোমরা লক্ষ্য করো এবং এটা তুলে নাও বোর্ড থেকে দ্রুত তুলে নাও। আমি আবারও বলছি যে মাটিস্থ দ্রবণের মধ্যে নির্দিষ্ট আয়নের ঘনত্বের চেয়ে মূলরুমের কোষরসের যে আয়ন থাকে, সেই বিদ্যমান আয়নের ঘনত্ব বেশি হয় এবং সেই বেশি হওয়া সত্ত্বেও তা মূলরুমে অনুপ্রবেশ করতে দেখা যায়। আর সেজন্য কি হয়, নিম্ন তাপমাত্রা, স্বল্প অক্সিজেন বা বিপাকে বাধাদানকারী যে পদার্থ আছে, সেই পদার্থের উপস্থিতিতে বিপাকের হার হ্রাস পাওয়ার সাথে সাথে কি হয়, উদ্ভিদের লবণ শোষণটা দ্রুত হ্রাস পায়। শিক্ষার্থীরা, আর এই বৈশিষ্ট্যের কারণেই কিন্তু উদ্ভিদের লবণ যে শোষণ বিপাকের শক্তির সাহায্য হয় বলে বিজ্ঞানী স্টিওয়ার্ট এবং টার্নার কী করলেন, এই দুইজন প্রমুখ বিজ্ঞানীগণ একটি মত প্রকাশ করেছেন। তো বিপাকের শক্তির ব্যবহারের হার দ্বারাই আয়ন শোষিত হয় বলে এই ধরনের শোষণ ক্ষমতাকে বলা হচ্ছে সক্রিয় পরিশোষণ। তো শিক্ষার্থীরা, এবার তোমরা লক্ষ্য করো, তো সক্রিয় লবণ শোষণের মতবাদ হচ্ছে অনেকগুলো মতবাদ আছে। আয়ন বাহক মতবাদ, তারপর আছে লোন্ডেগার মতবাদ, সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে অনেক মতবাদ আছে। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমি সক্রিয় পরিশোষণ সম্পর্কে আজকে আমি শুধু সক্রিয় পরিশোষণটা কী সে সম্পর্কে কিছুটা ধারণা দিলাম এবং সক্রিয় পরিশোষণের বৈশিষ্ট্যগুলো তোমরা লিখে রাখো। আর মতবাদগুলো আমি পরবর্তী ক্লাসে ব্যাখ্যা দিয়ে তোমাদের সাথে আমি আবার হাজির হব। তো আজকে তোমরা লিখে রাখো যে সক্রিয় পরিশোষণের বৈশিষ্ট্যটা কি। তো সক্রিয় পরিশোষণের বৈশিষ্ট্যটা তোমরা লিখে রাখো যে সক্রিয় পরিশোষণের বৈশিষ্ট্য। হ্যাঁ, অনেক সময় তোমাদের অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে এটা চলে আসে যে সক্রিয় পরিশোষণের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। তো শিক্ষার্থীরা, তোমরা খুব দ্রুত খাতা কলম রেডি হয়ে যাও, খাতা কলম নিয়ে, এবং তোমরা আমার সাথে সাথে অবশ্যই লিখে ফেলবে। তো সক্রিয় পরিশোষণের বৈশিষ্ট্যটা হচ্ছে, আমরা কি জানি যে বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন হয়। সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে আমরা লিখতে পারি বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন হয়। বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন হয়। খুব দ্রুত লিখে ফেলো, লিখলে মনে থাকবে। প্রত্যক্ষ প্রয়োজন হয়। হ্যাঁ, এরপরে তোমরা বৈশিষ্ট্যগুলো, আরেকটি বৈশিষ্ট্য তোমরা লিখতে পারো। একটি বৈশিষ্ট্য হচ্ছে, এটি অনেক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে আমি কিছু বৈশিষ্ট্য তুলে দিই। শ্বসন হার, অবশ্যই শ্বসন হার বৃদ্ধি পাবে। সক্রিয় পরিশোষণে শ্বসন হার বৃদ্ধি পায়। তাহলে তোমরা লিখে ফেলো শ্বসন হার বৃদ্ধি পায়। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা আরেকটি লিখে ফেলো। অবশ্যই তোমরা জানো যে বিপাকীয়, এখানে এনজাইমে
ভূমিকা আছে। তোমরা আমি যখন নিষ্ক্রিয় পরিশোষণ পড়াচ্ছিলাম তখন তোমরা জেনে গেছো যে নিষ্ক্রিয় পরিশোষণে এনজাইমের কোনো ভূমিকা নেই, কিন্তু সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে কিন্তু এনজাইমের ভূমিকা আছে। তাহলে তোমরা এই বৈশিষ্ট্যটা লিখে ফেলতে পারো যে এনজাইমের ভূমিকা আছে, সক্রিয় পরিশোষণে এনজাইমের ভূমিকা রয়েছে, শিক্ষার্থীরা। এরপরে তোমরা আরও অনেক বৈশিষ্ট্য আছে, আমি কিছু বৈশিষ্ট্য তোমাদের সামনে তুলে ধরছি। শিক্ষার্থীরা, এই সক্রিয় পরিশোষণে কিন্তু বাহকের প্রয়োজন হয়। আমি যখন সক্রিয় পরিশোষণের বিভিন্ন বিজ্ঞানীদের মতবাদটা ব্যাখ্যা করব তখন তোমরা অবশ্যই সেই ব্যাখ্যা থেকে দেখতে পারবে যে সেখানে যে বাহকের প্রয়োজন হয় সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। আজকে বৈশিষ্ট্য হিসেবে তোমরা জেনে নাও যে সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে বাহকের প্রয়োজন হয়। তাহলে লিখে ফেলো, বাহকের প্রয়োজন হয়। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা আরও অনেক বৈশিষ্ট্য আছে। তোমাদেরকে আমি নিষ্ক্রিয় পরিশোষণের ক্ষেত্রে বলেছিলাম যে অ্যানায়ন এবং ক্যাটায়ন একই সাথে শোষিত হয় না, কিন্তু সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যখন আমি তোমাদেরকে ব্যাখ্যাটা দিব তখন তোমরা অবশ্যই দেখতে পাবে যে সেখানে সক্রিয় ক্যাটায়ন এবং অ্যানায়ন একই সাথে শোষিত হয়। তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, তোমরা লিখে রাখতে পারো যে একই সঙ্গে ক্যাটায়ন অ্যানায়ন শোষিত হতে পারে, একই সঙ্গে অ্যানায়ন ও ক্যাটায়ন শোষিত হতে পারে, শিক্ষার্থীরা। আরও অনেক বৈশিষ্ট্য, তার মধ্যে ঘনত্বের আনুতির বিপরীতেও আয়ন শোষিত হতে পারে। শিক্ষার্থীরা, ঘনত্বের আনুতির বিপরীতেও ঘনত্বের আনুতির বিপরীতে কি হতে পারে, বিপরীতেও আয়ন শোষিত হতে পারে। হ্যাঁ, আয়ন শোষিত হতে পারে, আয়ন শোষিত হতে পারে। এরকম অনেক বৈশিষ্ট্য আছে, তবে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো তোমাদের একান্তই জানা প্রয়োজন। আমি যখন তোমাদেরকে সক্রিয় পরিশোষণ নিয়ে আমি ব্যাখ্যা করব, ডিটেলস ব্যাখ্যা করব, পরীক্ষামূলকভাবে ব্যাখ্যাটি তোমাদেরকে আমি তুলে ধরবো আগামী ক্লাসে, তখন তোমাদের এই বৈশিষ্ট্যগুলো জানতে হবে। তাই তোমরা আজকে বৈশিষ্ট্যগুলো জেনে রাখো এবং পরবর্তীতে যখন আমি সক্রিয় পরিশোষণে আয়ন মতবাদগুলো ব্যাখ্যা করব তখন তোমাদের সেই ব্যাখ্যাটি বুঝতে খুব সহজ হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো আমি পূর্বের ক্লাসে নিষ্ক্রিয় পরিশোষণ কি, নিষ্ক্রিয় পরিশোষণের নিষ্ক্রিয় পরিশোষণের যে বৈশিষ্ট্যটা সেটা বুঝিয়েছিলাম। আজকে আমি সক্রিয় পরিশোষণকে এবং তার বৈশিষ্ট্যগুলো বুঝিয়েছি। এখন যদি আমি তোমাদেরকে বলি যে সক্রিয় এবং নিষ্ক্রিয় পরিশোষণের মধ্যে তুলনা করো, তাহলে তোমরা কি পারবে না? তাহলে আমি একটু তোমাদের সাথে আবার একটু মিলিয়ে নিচ্ছি যে সক্রিয় এবং নিষ্ক্রিয় পরিশোষণের মধ্যে তুলনা করো কি কি হতে পারে। তো আমি আশা করছি তোমরা বোর্ড থেকে এটা তুলে ফেলেছো, আমি এখনই মুছে দিব। হ্যাঁ নিশি, আচ্ছা আমি দেখতে পাচ্ছি, আচ্ছা গাজী রোমান হাসান, আচ্ছা তারপরে হচ্ছে আসিফ রহমান, তাসপিয়া, আমি অনেকেই দেখতে পাচ্ছি রিসালাত বিন ইসলাম, রিসালাত আগের চেয়ে অনেক মনোযোগ হয়ে গেছো, ফারিয়া এলিনা, আফরিন করিম, আমি অনেককেই দেখতে পাচ্ছি। আমি তোমরা জানো যে আজকে আমার আসলে একটু ভালো লাগছে না আর শরীরটা ভালো না, আর তোমরা আরও জানো যে তোমাদের এই কিছুক্ষণ পরে আরেকটি ক্লাস শুরু হবে। শিক্ষার্থীরা, তোমাদের কথা ভেবেই আমি শুধু আজকে ক্লাসে ঢুকলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সামনে এগোচ্ছি এবং শেষ করে দেবো দ্রুতই। তো এখন আমি সক্রিয় এবং নিষ্ক্রিয় পরিশোষণের নিয়ে একটি পার্থক্য তুলনামূলক আলোচনা করব। তোমরা অবশ্যই সেটি তোমরা যেহেতু নিষ্ক্রিয় পরিশোষণটা তোমাদের জানা হয়ে গেছে এবং সক্রিয় পরিশোষণটাও তোমরা বৈশিষ্ট্যগুলো এখন জেনে গেছো, তাছাড়া তো তোমরা 9-10-এও অনেক ধারণা নিয়ে এসছো আশা করছি। তাহলে তোমরা এবার একটু মিলিয়ে নাও তো যে সক্রিয় নিষ্ক্রিয় পরিশোষণের মধ্যে কী কী তুলনা করা যেতে পারে। আমি বোর্ডটা একটু মুছে দিচ্ছি। তো শিক্ষার্থীরা, আমি এখন যে অংশটা আলোচনা করব সক্রিয় ও নিষ্ক্রিয় পরিশোষণের মধ্যে তুলনা করে, এই অংশটুকু আমি এখন আলোচনা করব। আমি সক্রিয় পরিশোষণের বৈশিষ্ট্যটা কিন্তু আলোচনা করে ফেলেছি। তো এখন সক্রিয় এবং নিষ্ক্রিয় পরিশোষণের তুলনা করব। আমি সম্পূর্ণটা আচ্ছা দেখি কতটুকু তোমাদেরকে লিখে দেখাতে পারি।
তো তোমরাও ওর সাথে সাথে প্রশ্নটা লিখে রাখো যে সব পার্থক্য বা তুলনামূলক আলোচনা। আচ্ছা, পার্থক্যটা হচ্ছে পার্থক্য কিসের পার্থক্য? একটা হচ্ছে পার্থক্যটা আমি তোমাদেরকে তুলে ধরছি। তো শিক্ষার্থীরা তোমরা পার্থক্যটা খুব দ্রুত লিখে ফেলবে আর সাথে সাথে অবশ্যই পড়বে, কারণ সাথে সাথে না লিখলে কিছুই মনে থাকে না আর পড়ার গুরুত্বটা কমে যায়। তো শিক্ষার্থীরা সক্রিয় ও নিষ্ক্রিয় পরিশোষণের মধ্যে পার্থক্য। তো আমি প্রথমে সক্রিয় পরিশোষণটা লিখছি। এখানে সক্রিয় পরিশোষণ আর একটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ। নিষ্ক্রিয় পরিশোষণ। আচ্ছা, এখন দেখো সক্রিয় এবং নিষ্ক্রিয় পরিশোষণের মধ্যে আমি যেহেতু তুলনা করব, তাহলে তোমরা তুলনাটা আমি তুলনামূলক আলোচনাটা একটু দিয়ে দেখাচ্ছি যে এখানে আমরা কি কি আলোচনা করতে পারি। আলোচ্য বিষয়টা হইতে পারে বিপাকীয় শক্তি। আলোচ্য বিষয়টা আমি সাথে একটু অ্যাড করছি। তো 1 নম্বর আলোচ্য বিষয়টা আমরা দিতে পারি কি, যে বিপাকীয় শক্তি। তো শিক্ষার্থীরা তোমরা ভালো করে জানো যে সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে বিপাকীয় শক্তির প্রয়োজন হয়। তোমরা বৈশিষ্ট্য তো জেনে গেছো। তো সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে বিপাকীয় শক্তির প্রয়োজন হয়, কিন্তু নিষ্ক্রিয় পরিশোষণের ক্ষেত্রে বিপাকীয় শক্তির প্রয়োজন নেই। তাহলে তোমরা অবশ্যই লিখে ফেলবে যে প্রত্যক্ষ প্রয়োজন হয়। বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োগে সক্রিয় পরিশোষণ ঘটে। তাহলে এখানে কি বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োগ বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োগে কি হয়, সক্রিয় পরিশোষণ ঘটে। সক্রিয় পরিশোষণ ঘটে। আচ্ছা, তাহলে নিষ্ক্রিয় পরিশোষণের ক্ষেত্রে কি হবে, যে নিষ্ক্রিয় পরিশোষণে বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন হয় না। তাহলে এখানে বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন হয় না। বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন হয় না। আচ্ছা, এখন দেখো বিপাকীয় শক্তিটা আমরা জেনে গেলাম, এবং বিপাকীয় শক্তি সক্রিয় ক্ষেত্রে প্রত্যক্ষ প্রয়োজন হয় আর নিষ্ক্রিয় ক্ষেত্রে প্রয়োজন হয় না। তো শিক্ষার্থীরা এরকম আমরা আরও অনেক পার্থক্য আমরা তুলে ধরতে পারি। তো আরেকটি পার্থক্য যদি আমি বলি, তাহলে হচ্ছে যে শ্বসন হার। আমরা এটাই শেষ করে দেব আমি, শ্বসন হার। তাহলে শিক্ষার্থীরা তোমরা লিখে রাখো, শ্বসন হারের ক্ষেত্রে আমরা কি দেখি, যে সক্রিয় পরিশোষণে শ্বসনের হার বৃদ্ধি পায়, আর হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণের ক্ষেত্রে শ্বসনের হার বৃদ্ধি পায় না। সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে শ্বসনের হার বৃদ্ধি পায়, যেহেতু সেখানে কি হচ্ছে বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন হয়। তো বিপাকীয় শক্তির যেখানে প্রত্যক্ষ প্রয়োজন হয় সেখানে কিন্তু শ্বসনের হার বৃদ্ধি পাবে। আর নিষ্ক্রিয় পরিশোষণে যেহেতু বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না, একটির সাথে আরেকটি কানেক্টেড, তাহলে সেখানে কিন্তু বিপাকীয় শক্তি যেহেতু প্রয়োজন হয় না, তাই সেখানে কি হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণের ক্ষেত্রে শ্বসনের হার বৃদ্ধি পায় না। তাহলে আমরা খুব দ্রুত লিখে ফেলতে পারি যে এখানে সক্রিয় পরিশোষণে শ্বসন হার বৃদ্ধি পায়। তাহলে সক্রিয় পরিশোষণে শ্বসন হার বৃদ্ধি পায় আর শ্বসন হার বৃদ্ধি পায় না। নিষ্ক্রিয় পরিশোষণে শ্বসন হার বৃদ্ধি পায় না। খুব সহজ লাগছে তাই না শিক্ষার্থীরা? হ্যাঁ, কারণ আমি তো নিষ্ক্রিয় পরিশোষণের সংজ্ঞা, তারপরে সেখানে সেই নিষ্ক্রিয় পরিশোষণ সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছি, বৈশিষ্ট্য দিয়েছি। আর এখন তোমরা যেহেতু সক্রিয় পরিশোষণের বৈশিষ্ট্যটা পড়েছো, তাহলে বৈশিষ্ট্য জেনে গেছো, এখন তোমরা অবশ্যই দুটা তুলনা করতে পারবে। তারপরেও আমি তোমাদের সুবিধার জন্য তুলনাটা লিখে দিচ্ছি। আচ্ছা, তারপরে আমরা আরও কিছু বৈশিষ্ট্য তুলতে পারি। শোষণের ধরনটাও আরেকটি বৈশিষ্ট্য আমরা হিসেবে নিতে পারি। শোষণের ধরন। শিক্ষার্থীরা আলোচ্য বিষয়টা শুনেই তোমরা বুঝতে পারছো যে শ্বসনের ধরনটা কীরকম।
আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছিলাম যে নিষ্ক্রিয় পরিশোষণের ক্ষেত্রে কি হয়, ক্যাটায়ন এবং অ্যানায়ন একসাথে কখনো পরিশোষিত হয় না, কিন্তু সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়ন একসাথে পরিশোষিত হতে পারে। এটাই হচ্ছে শোষণের ধরন। শ্বসন আর শোষণ দুটা কিন্তু পৃথক। আমি এখন যেই আলোচ্য বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে শোষণের ধরন। তাহলে আমি এই ধরনটা হচ্ছে, আমি তোমাদেরকে বলেছিলাম যে ক্যাটায়ন অ্যানায়ন নিষ্ক্রিয় পরিশোষণের ক্ষেত্রে একসাথে পরিশোষিত হয় না। ক্যাটায়ন আগে পরিশোষিত হলে অ্যানায়নটা পরে হবে, অথবা অ্যানায়ন পরিশোষিত হলে ক্যাটায়নটা পরে পরিশোষিত হবে। কিন্তু সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে কি হচ্ছে, ক্যাটায়ন এবং অ্যানায়ন একসাথেই শোষিত হতে পারে। তাহলে আমরা সেই পয়েন্টটা আবার লিখে নিতে পারি যে সক্রিয় পরিশোষণে সক্রিয় পরিশোষণ আমি বারবার লিখলাম না, ক্যাটায়ন, অর্থাৎ ক্যাটায়নটাকে আমরা কিভাবে প্রকাশ করি, ক্যাটায়নটা আমরা সবসময় ধনাত্মক চার্জ দিয়ে প্রকাশ করি। ক্যাটায়ন ও অ্যানায়ন এটাকে আমরা নেগেটিভ চিহ্ন দিয়ে প্রকাশ করি। এই দুটি অ্যানায়ন এর শোষণ একই সঙ্গে ঘটে, এর শোষণ একই সাথে ঘটে। আচ্ছা, তাহলে এখানে কি হবে, নিষ্ক্রিয় পরিশোষণ ক্ষেত্রে তার উল্টোটা। তাহলে তোমরা লিখে ফেলো, তারপরেও আমি লিখে দিচ্ছি যে ক্যাটায়ন নিষ্ক্রিয় পরিশোষণের ক্ষেত্রে ক্যাটায়ন ও অ্যানায়ন এর শোষণ একই সঙ্গে ঘটে না, একই সঙ্গে ঘটে না। আচ্ছা শিক্ষার্থীরা, তাহলে আমরা মোটামুটি 3টি পয়েন্টস আমরা জেনে গেলাম। তারপরে যদি আমি বলি যে আয়ন বাহকের ক্ষেত্রে আমরা দেখি সক্রিয় পরিশোষণে আয়ন বাহক, অর্থাৎ বাহক আয়ন বা অণু দ্বারা কিন্তু সম্পন্ন হয়। তাহলে আয়ন বাহক আমরা আরেকটি পয়েন্ট দিতে পারি, আয়ন বাহক। হ্যাঁ শিক্ষার্থীরা, আয়ন বাহকের ক্ষেত্রে আমরা আরেকটি পয়েন্টস দিতে পারি। তো আয়ন বাহকের ক্ষেত্রে পয়েন্টসটা কি হতে পারে, তোমরা অবশ্যই পারবে। আয়ন বাহকের ক্ষেত্রে সক্রিয় পরিশোষণে বাহক হচ্ছে আয়ন বা অণু দ্বারা সম্পন্ন হয়ে থাকে। তাহলে সক্রিয় পরিশোষণে বাহক লিখে ফেলো, সক্রিয় পরিশোষণে বাহক আয়ন বা অণু দ্বারা সম্পন্ন হয়। তাহলে নিষ্ক্রিয় পরিশোষণটা তোমরা জেনে গেছো, বুঝেই ফেলছো যে এখানে নিষ্ক্রিয় পরিশোষণে তার উল্টোটা। তাহলে আমি তারপরও লিখে দিচ্ছি, কিন্তু তোমরা পারবে আমি জানি, যে নিষ্ক্রিয় পরিশোষণে কি হয়, শোষণে বাহক আয়ন বা অণু দ্বারা, বাহকটা আয়ন বা অণু দ্বারা কি হয়, সম্পন্ন হয় নাকি হয় না? অবশ্যই বাহক বা অণুর প্রয়োজন হয় না। তাহলে আমরা বলতে পারি অণুর প্রয়োজন হয় না। ঠিক আছে শিক্ষার্থীরা, আমি আবার বলছি, নিষ্ক্রিয় পরিশোষণে বাহক হচ্ছে আয়ন বা অণুর প্রয়োজন হয় না, কিন্তু সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে কিন্তু বাহক আয়ন বা অণুর প্রয়োজন হয়ে থাকে। আরেকটি পয়েন্টস দিয়ে আমরা মোটামুটি এটাকে আমি আপাতত শেষ করে দিচ্ছি। তোমরা অনেক বই পড়বে, একাধিক বই পড়লে আরও পয়েন্টস জানবে, অনেক জানার আছে। তো সেক্ষেত্রে আরেকটি বিষয় যদি আমি বলি, এনজাইমের ভূমিকা। আমি অনেকবার বলছি, তোমরা সবাই জানো এনজাইমের ভূমিকা, সেটা আমি না লিখলেও তোমরা পারবে আশা করছি। যে কারণ সক্রিয় পরিশোষণে এনজাইম কী হয়, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে এনজাইমটা কী করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু নিষ্ক্রিয় পরিশোষণের ক্ষেত্রে এনজাইমের কোনো ভূমিকাই নেই। তাহলে সেক্ষেত্রে এটা তোমরা লিখে ফেলো যে সক্রিয় পরিশোষণে এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সক্রিয় পরিশোষণে এনজাইম
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর নিষ্ক্রিয় পরিশোষণে এনজাইমের কোনো ভূমিকা নেই। এখানে নিষ্ক্রিয় পরিশোষণে এনজাইমের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে শিক্ষার্থীরা আশা করছি তোমরা মোটামুটি বুঝে গেছো, এবং আমি কিন্তু ডিটেলস আলোচনা করব পরবর্তী ক্লাসে। আর ততক্ষণে তোমরা তোমাদের আবার সিটি চলে আসছে, তোমরা আজকে অবশ্যই সিটি নিয়ে অনেক ব্যস্ত আছো, আমি সেটাও জানি। তবে শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে সক্রিয় পরিশোষণের যে 4টি ধাপ আছে, শুধুমাত্র 4টি মতবাদ আছে, সক্রিয় পরিশোষণের 4টি মতবাদ আছে, সেই মতবাদের নামগুলো দিয়ে তোমাদের সাথে আমি আজকের ক্লাসটি আমি শেষ করব বলছি, আশা করছি। তো পরবর্তী ক্লাসে আমি প্রতিটা মতবাদের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, আমি বোর্ডটা একটু মুছতে পারি? তোমাদের লেখা শেষ হয়ে গেলে আমি একটু উপর থেকেই বোর্ডটা মুছে দিচ্ছি, আর তোমরা যেটুকু নিচের অংশটুকু যা লেখা শেষ হয়নি সে লিখে ফেলো। আমি আরেকটু অংশ তোমাদেরকে বুঝিয়ে আজকের মতো আমি ক্লাসটি এখানেই শেষ করে দেব। তো শিক্ষার্থীরা, আমি বলছিলাম যে সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে বিভিন্ন বিজ্ঞানীদের বিভিন্ন মতবাদ আছে, 4টি মতবাদ আছে। তো সেই 4টি মতবাদ কি কি আমরা সেটা একটু জেনে নিই। তাহলে শিক্ষার্থীরা, তুমি লিখে ফেলো আমার সাথে। সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে মতবাদগুলো হচ্ছে: লিখে রাখো, সক্রিয় পরিশোষণে সক্রিয় লবণ পরিশোষণে, লবণ লিখে রাখো, সক্রিয় লবণ পরিশোষণে কি আছে? মতবাদগুলো হলো আচ্ছা, 4 ধরনের মতবাদ। 4 ধরনের মতবাদ আমরা দেখতে পাই। বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন মতবাদ দিয়েছেন, তার মধ্যে 4টি মতবাদ উল্লেখযোগ্য। আমি সেই 4টি মতবাদ সম্পর্কে তোমাদেরকে আজকে আমি শুধু নামগুলো দিব, মতবাদগুলোর নাম, এবং পরবর্তীতে আমি সেটি ডিটেলস ব্যাখ্যা করব। প্রিয় শিক্ষার্থীরা, 1 নম্বর মতবাদটা হচ্ছে আমরা আয়ন বাহক মতবাদ, অর্থাৎ ক্যারিয়ার কনসেপ্ট। আচ্ছা, ক্যারিয়ার কনসেপ্ট অথবা আয়ন বাহক মতবাদ, ঠিক আছে শিক্ষার্থীরা? এটা আমি পরবর্তীতে ব্যাখ্যা করব। আর দ্বিতীয় মতবাদটি হচ্ছে, আরেকটি মতবাদ তোমরা লিখে ফেলো, এটা তোলার পরে আমি দ্বিতীয় মতবাদ দিয়েছি বিজ্ঞানী লুন্ডেগরের মতবাদ। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মতবাদ, সবচেয়ে এটা স্বীকৃতিপ্রাপ্ত। তো বিজ্ঞানী আয়ন অ্যাবজর্পশন থিওরি অফ লুন্ডেগর, আর এটা হচ্ছে আয়ন অ্যাবজর্পশন থিওরি অফ লুন্ডেগর। লুন্ডেগর, এটাকে যদি আমরা বাংলায় লিখে ফেলি তাহলে হবে কি? লুন্ডেগর আয়ন শোষণ মতবাদ। লুন্ডেগর আয়ন শোষণ মতবাদ। আয়ন শোষণ
মতবাদ। ঠিক আছে শিক্ষার্থীরা, আর দুটি মতবাদ আছে, সেই নামটা তোমরা জেনে রাখো এবং পরবর্তী ক্লাসে তার ডিটেলস ব্যাখ্যা আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর দুটি মতবাদ হচ্ছে, 3 নম্বর মতবাদটি হচ্ছে একটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট হাইপোথেসিস। তাহলে শিক্ষার্থীরা 3 নাম্বারটা তোমরা লিখে ফেলো। এটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল হ্যাঁ, ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট হাইপোথেসিস। অথবা সেটাকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে হবে কি, তড়িৎ রাসায়নিক বিভব বৈষম্যতা মতবাদ। আচ্ছা, আরেকটি মতবাদ আমি তোমাদের সামনে তুলে ধরছি, তো সেটা হচ্ছে লেসিথিন বাহক মতবাদ। লেসিথিন ক্যারিয়ার কনসেপ্ট। অথবা সেটাকে আমরা কি বলতে পারি, লেসিথিন বাহক মতবাদ। লেসিথিন বাহক মতবাদ। তো শিক্ষার্থীরা, এখন তোমরা লক্ষ্য করো, আমি এখানে যে 4টি মতবাদের কথা তোমাদের সামনে তুলে ধরলাম, সেইটি 4টির মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মতবাদ হচ্ছে লুন্ডেগার আয়ন শোষণ মতবাদ। তাহলে শিক্ষার্থীরা, আমি লুন্ডেগার আয়ন মতবাদটি অনেকবার তোমাদের পরীক্ষা এসেছিল, আর প্রত্যেকটা মতবাদই আমাদের জানতে হবে। তাহলে শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আবারও বলছি, সক্রিয় লবণ পরিশোষণের মতবাদ বিভিন্ন বিজ্ঞানীরা মতবাদগুলো তুলে ধরেছেন, কিভাবে উদ্ভিদে সক্রিয় অবস্থায় খনিজ লবণগুলো শোষণ করে, আর সেটি হচ্ছে খনিজ লবণ সক্রিয় পরিশোষণ প্রক্রিয়া। তো সেই মতবাদ বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্নভাবে মতবাদগুলো দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য 4টি মতবাদের মধ্যে আমি বলেছি যে তোমাদের আয়ন বাহক মতবাদ আছে, লুন্ডেগার আয়ন শোষণ মতবাদ, তড়িৎ রাসায়নিক বিভব বৈষম্যতা মতবাদ, আর এটা হচ্ছে লেসিথিন বাহক মতবাদ। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আজকে আলোচনা ছিল পরবর্তী ক্লাসের প্রাথমিক ধারণা। তো আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করেছি তা কিন্তু জ্ঞানমূলক অনুধাবন হিসাবে তোমরা পাবে, আর এমসিকিউর জন্য অনেক প্রশ্ন আসে। তো তোমরা অবশ্যই আজকের বিষয়টা ভালো করে পড়ে রাখবে, না হলে পরবর্তী যখন আমি আবার ডিটেলস ব্যাখ্যা করব সক্রিয় পরিশোষণে বিভিন্ন বিজ্ঞানীদের মতবাদ নিয়ে, তখন তোমরা কিছু বুঝবে না। তো আজকের ক্লাসটি তোমরা গুরুত্ব দিয়ে আবার পড়ে নিও, এবং যে পার্থক্যগুলো বলেছি সেটা অনেক সময় বৈশিষ্ট্য আকারে আসে, অনেক সময় তুলনামূলক হিসাবে পার্থক্য হিসেবে আসে, আবার কখনো সংজ্ঞা। সব কিছুই পারবে যদি বৈশিষ্ট্যগুলো সংজ্ঞাগুলো জানা থাকে, তাহলে পার্থক্য তোমরা নিজেরাই করতে পারবে। তো শিক্ষার্থীরা, তাহলে আজকে আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা এই পর্যন্ত লাইভে উপস্থিত ছিলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় টানছি। আল্লাহ হাফিজ।